বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনারা কি জানেন এ তাজমহল পাথরের উপর তাত্রি হয়নি, বরং এটা তাত্রি হয়েছিল ইঞ্জিনিয়ারিং এর কৌশল, কাঠের লুকানো ভিত্তি এবং এমন সব জুঙ্কির উপর যা আজকের কোনো আধুনিক স্থাপতি কখনোই মানবেন না। পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেশি দেখা এই আশ্চর্য যা ভারতের আগ্রায় অবস্থিত। তাজমহলের ইঞ্জিনিয়ারিং স্কেল বোঝার চেষ্টা করার আগে আমাদের এই আশ্চর্যের পেছনের কারণটা বুঝতে হবে। তো কত সালে মুঘল সম্রাট শাহজাহানের সবচেয়ে প্রিয় এবং প্রধান স্ত্রী মমতাজ মহল তাঁর ৭৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। সম্রাট ভেঙে পড়েছিলেন। সেই সময়ের ইতিহাস বলে এ দুঃখের কারণে তাঁর দাড়ি রাতারাতি সাদা হয়ে গিয়েছিল। শাহজাহান একজন খুব বড় নির্মাতা ছিলেন। হ্যাঁ, তাঁর শাসনকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ হিসাবে ধরা হয়। যদিও এটি ভালোবাসার প্রতীক, এটি রাজকীয় ক্ষমতা এবং সম্পদেরও এক বিশাল প্রদর্শনী ছিল। শুধুমাত্র অসীম সম্পদশালী সম্রাটই এমন কাজ করার সাহস করতে পারতেন। তাজমহল পাথরে খোদাই করা একটি কবিতা, এক চিরন্তন ভালোবাসার প্রতীক, ইয়া প্রায় ৪০০ বছর ধরে বিশ্বের কল্পনাকে ধরে রেখেছে। কিন্তু এই নিখুঁত দৃশ্যটি একটি সতর্কভাবে তৈরি করা মায়া, অসম্ভব ভিত্তি। এটাই তাজমহলের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং রহস্য। ডুবে যাওয়া নদীর পার। শাহজাহান আগ্রায় বামুনা নদীর তীরে একটি জায়গা বেছে নিয়েছিলেন। ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে এটি ছিল এক দুঃস্বপ্ন। নদীর পাড়ের মাটি নরম, পলিযুক্ত এবং অস্থির হয়। যদি লক্ষ লক্ষ টন মার্বেলের কাঠামো কাদার উপর রাখা হয়, তাহলে তা ডুবে যাবে, ফাটল ধরবে এবং ভেঙে পড়বে। প্রধান স্থপতি অহমরি একটি চমৎকার সমাধান বের করেছিলেন। আবলুস কাঠের কুয়ো। তাজমহল গভীর পাথরের কুয়ো এ ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। একটি প্রাচীন সমাধান, যা এই স্কেলে খুব কমই ব্যবহার করা হয়েছিল। একটি কুয়ো ভিত্তি। শ্রমিকরা নদীর পারে গভীর কুয়ো, কিছু সূত্র বলে ১০০-ও বেশি, খুঁড়েছিল। তৎক্ষণাৎ তারা জলস্তর খুঁজে পায়। এই কুয়োগুলি ধ্বংসাবশেষ, পাথর এবং মোর্টার দিয়ে শক্তভাবে ভরা হয়েছিল। হ্যাঁ, বড় কঠিন ভূগর্ভস্থ স্তম্ভ তৈরি করেছিল। এই কুয়োগুলির উপরে শাল কাঠের, অন্য কোনো কাঠ নয়, একটি বড় প্ল্যাটফর্ম স্থাপন করা হয়েছিল। এই কুয়োগুলির শিরশিকে যুক্ত করে বড় খিলান তৈরি করা হয়েছিল, যা সমাধির পুরো পশ্চিম জুড়ে বিস্তৃত একটি ১০ ভূগর্ভস্থ পাথরের প্ল্যাটফর্ম তৈরি করেছিল। কুয়োগুলি সংযোগ করতে এবং ভিত্তি তৈরির জন্য একটি সমতল ভিত্তি তৈরি করতে প্রকৌশলীরা বড় আবলুস কাঠের বিম ব্যবহার করেছিলেন। কাঠ সাধারণত মাটির নিচে পচে যায়, কিন্তু আবলুস কাঠ ক্ষণ হয়। যমুনা নদীর জলস্তরের নিচে ডুবে থাকার কারণে কাঠ সবসময় ভেজা থাকে। এই অবিরাম আর্দ্রতা কাঠকে স্ফীত এবং পাথরের মতো শক্ত রাখে। ইয়ার ফলে অক্সিজেনের কারণে পচন ধরে না। তাদের নির্মাতাদের হে কেন্দ্রীয় প্রশ্নটি আজও ভাবিয়ে তোলে, তাহলে এত ভারী এবং বিশাল মার্বেলের সমাধি নরম এবং ডুবে যাওয়া যমুনা নদীর পারে তৈরি করার সাহস কিভাবে করা হয়েছিল? তাজমহলের স্থায়িত্ব সম্পূর্ণরূপে যমুনা নদীর অবাধ প্রবাহের উপর নির্ভর করে। যমুনা নদী সত্যিই খুব গুরুত্বপূর্ণ। যদি এটি সম্পূর্ণ শুকিয়ে যায়, তাহলে কাঠ ভঙ্গুর হয়ে যেতে পারে, যা আধুনিক সংরক্ষণবাদীদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এটি কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত উদ্বেগ। কিছু পরবর্তী তথ্য থেকে জানা যায় যে মুঘল নির্মাতারা এক বিশেষ ধরনের চুন ব্যবহার করেছিলেন। এখানে গুড়, ডাল এবং বেল ফলের মন্ডের মতো উপাদান মেশানো হয়েছিল, যা বন্ধন শক্তি এবং দীর্ঘায়ু বাড়িয়েছিল। এটি সেই কারণগুলির মধ্যে একটি। এই কাঠামো প্রায় ৪০০ বছর ধরে ন্যূনতম মৌলিক ক্ষতি ছাড়াই টিকে আছে। তাজমহলের ভাসমান ভিত্তি সবচেয়ে বেশি নথিভুক্ত করা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং আধুনিক ইঞ্জিনিয়ারিং গবেষণা, যেমন আইআইটি কানপুরের অধ্যাপক আর বালাসুব্রামিয়ার। হ্যাঁ, দ্বারা পরের কাজ ছিল সরবরাহ এবং উপকরণের, অন্য কথায় পাহাড় সরানো। একবার ভিত্তি সুরক্ষিত হয়ে গেলে সমাধিটিকে নদীর প্লাবনভূমি থেকে উপরে তোলার জন্য
7 মিটার উঁচু লাল বেলে পাথরের একটি বিশাল ভিত্তি তাতরি করা হয়েছিল। তারপর মূল কাঠামোর সরবরাহ শুরু হয়েছিল। সাদা মার্বেল সমাধিটি রাজস্থানের সেরা মাকরানা মার্বেল দিয়ে তাতরি, ইয়া নির্মাণস্থল থেকে 300 কিলোমিটারেরও বেশি দূরে। এটি তার কঠোরতা, ছিদ্রহীনতা এবং স্বচ্ছতার জন্য পরিচিত। ইয়ার কারণে এটি চাঁদের আলোয়া উজ্জ্বল হয়। লাল বেলেপাথর ব্যবহার করা হয়েছিল বিশাল বাইরের দেয়াল, প্রধান ফটক, দরওয়াজাই রোজা এবং পার্শ্ববর্তী মসজিদ ও অতিথিশালার জন্য। প্রধান ফটক, দরওয়াজাই রোজা শুধু একটি প্রবেশ পথ নয়, এটি একটি অপটিক্যাল কৌশল। আপনি এখন ফটকের কাছে আসেন, তাজমহল বিশাল এবং কাছাকাছি মনে হয়। পূর্ণস্থপতিরা খিলান ফ্রেম এমনভাবে ডিজাইন করেছিলেন হে তাজমহল শুরুতে পুরো দশকা দখল করে নেয়। যেমনি আপনি ভিতরে আন, এটি ধীরে ধীরে ছুট মনে হয়। এটি আপনাকে ভিতরে থেকে বিনয়ী এবং শান্ত অনুভব করায়। কিন্তু হেই আপনি ফটক দিয়ে ভিতরে প্রবেশ করেন, সমতিস্তম্ভটি ছোট হাতে থাকে। মূল্যবান পাথর ইনলে কাজের পিয়েট্রা ডুরা, জোনা বিশ্বজুড়ে সোর্স 28 প্রকারের বিরল এবং আদা মূল্যবান পাথরের প্রয়োজন হয়েছিল। চীন থেকে আনা জেড এবং ক্রিস্টাল, তিব্বত থেকে ফিরোজা, আফগানিস্তান থেকে লাপিস লাজুলি, শ্রীলঙ্কা থেকে নীলকান্তামণি এবং আরব থেকে কর্নেলিয়ান। এই জায়গাগুলি থেকে নির্মাণস্থল পর্যন্ত দূরত্বের কথা ভাবলে এটি একটি মাইলফলক ছিল। পরিবহন ছিল পরবর্তী বারে বাধা। স্থল বহেলাতে 300 কিলোমিটার পর্যন্ত মার্বেলের বিশাল বল্ক গোড়া ছিল এক বিশাল কাজ। প্রাথমিক তথ্য থেকে জানা যায় হেভারি পরিবহনের জন্য 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল এবং ছোট পাথর পরিবহনের জন্য বলদগাড়ির এক বিশাল ভর ব্যবহার করা হয়েছিল। প্রাথমিক গবেষণা আরও ইঙ্গিত দেয় কিলোমিটার দীর্ঘ একটি মাটি দিয়ে তাতরি চালট্রি করা হয়েছিল। তেভারি মার্বেলের বল্কগুলি টেনে তোলা যায় গম্বুজের উপরেস্তর পর্যন্ত। ঠিক মিশরীয় পিরামিড সম্পর্কেও একই তত্ত্ব রয়েছে। তাজমহলের পেঁয়াজের মতো দেখতে গম্বুজটা হলো এর মুকুটের মণি, কিন্তু এটা তাতরি করা একটা বিশাল ছলেচ ছিল। সমস্যাটা ছিল যদি গম্বুজটাকে বাইরে থেকে বড় আর দারুণ দেখানোর জন্য বানানো হতো, তাহলে সেটা খুব বড়, অন্ধকার আর অদ্ভুত লাগত। এখন কেউ সেই ছোট ঘরের ভেতরে থাকতো, এখানে কবরগুলো আছে। তাই তারা ডাবল ডোম বানানোর সিদ্ধান্ত নিলেন। তাজমহলে একটি খুব উন্নত ডাবল গম্বুজ কৌশল ব্যবহার করা হয়েছে, ইয়া আগেকার পার্শ্বের কবরগুলো এমন দিল্লির হুমায়ুনের মকবরা থেকে অনুপ্রাণিত ছিল, কিন্তু এখানে এটাকে আরো নিখুঁত করা হয়েছে। তো যখন কেউ মকবরার ভেতরে উপরের দিকে তাকায়, তখন সে ভেতরের ছাদটা দেখতে পায়। একটা ছোট এবং আনুপাতিকভাবে মাপসি গম্বুজ, যা খোরের মানুষের মাপের সাথে মানানো সেই একটা নিখুঁত সমাধান। সেই ভেতরের ছাদের উপরে একটা বড় ফাঁকা জায়গা আছে। বাইরের দিকে বড় স্ফীত অংশটা আছে, সেটা ভেতরের গম্বুজ থেকে অনেক উপরে বানানো হয়েছে। এটা শুধুমাত্র বাইরের দৃশ্যমান বিশালতার জন্য। এই ডাবল লেয়ার সিস্টেম ওজন কমায়া বাইরের গম্বুজের বিশাল উচ্চতায়ও একটা ভারী ব্রোঞ্জের ফিনিয়াল আসলে সোনার চিল লাগানো আছে, ইয়া একটা কিস্টন ওজনের মতো কাজ করে পুরো কাঠামোটাকে চাপে রাখে। তাজমহলের এই নিখুঁততা আসলে একটা ইঞ্জিনিয়ারিং ইলিউশন। বাঁকা মিনারগুলো চত্বরের কোণে 4টি চমৎকার মিনার মকবরাকে ঘিরে রেখেছে। 4টি মিনারই প্রায় N.U থেকে 2 ডিগ্রি বাইরের দিকে হেলানো আছে। আপনার 3.2 ডিগ্রি হয়তো একটু বেশি, কিন্তু মূল ধারণাটা ঠিক। যদি এই মিনারগুলোকে সঠিকভাবে মাপা হয়, তাহলে দেখা যাবে এগুলো পুরোপুরি সোজা নয়। এটা একটা নথিভুক্ত ডিজাইন পছন্দ। দূর থেকে এটা একটা অপটিক্যাল ইলিউশনকেও অপোজিটলি ঠিক করে দেয়। ইয়ার ফলে টাওয়ারগুলো ভেতরের দিকে হেলানো মনে হতে পারে। সূত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টেশন এবং প্রফেসর আর বালসুব্রমণিয়ামের করা ভূমিকম্প সংক্রান্ত গবেষণা থেকে নিশ্চিত। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। একটা বড় ভূমিকম্পের সময় টাওয়ারগুলোকে বাইরের দিকে পড়ার জন্য ডিজাইন করা হয়েছিল, যাতে মূল্যবান কেন্দ্রীয় মকবরা থেকে দূরে সরে পড়ে, ভেতরের দিকে পড়ে, এটাকে নষ্ট না করে। কাঠামোটি কালো অনিক্স পাথরে খোদাই করা
কুরআনের আয়াত দিয়ে তাকা। যদি অক্ষরগুলো একই আকারের হতো তাহলে উঁচু খিলানের উপরের অক্ষরগুলো দৃষ্টিকোণের কারণে ছোট দেখাত। কারিগররা উপরের দিকে বাড়ার সাথে সাথে অক্ষরগুলোর আকার ধীরে ধীরে বাড়িয়েছিলেন। মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দৃষ্টিকোণ থেকে লেখাটি একদম অভিনব দেখায়। পুরো কমপ্লেক্সটি একটি কেন্দ্রীয় অক্ষের সাথে দ্বিপাক্ষিক প্রতিসাম্য বজায় রাখে। ইয়া গেট থেকে সমাধিস্থল পূরণতায় এই প্রতিসাম্য বজায় রাখার জন্য তারা সমাধিস্থলের পশ্চিম দিকে একটি সুন্দর লাল বেলে পাথরের মসজিদ তৈরি করেছিলেন। এটিকে পূরব দিকে ভারসাম্যপূর্ণ করার জন্য তারা একটি অভিনভবন, একটি জবাব তৈরি করেছিলেন, ইয়া গেস্ট হাউস হিসাবে কাজ করত। এটি কেবল এই কারণে তৈরি করা হয়েছিল যাতে দৃশ্যটি ভারসাম্যহীন না লাগে। মূল গেটে দরওয়াজাই রোজা সংকোচন প্রভাব জোরপূর্বক দৃষ্টিকোণের একটি বিশ্ববিখ্যাত উদাহরণ। তাজমহলের নিখুঁত দ্বিপাক্ষিক প্রতিসাম্যে একমাত্র ব্যতিক্রম হল শাহজাহানের সমাধির অবস্থান। তার মৃত্যুর পর মমতাজ মহলের কেন্দ্রীয় সমাধির পাশে রাখা হয়েছিল। এভাকোচ ইনি তাজমহল সম্পর্কে একজন বিরাট বিশেষজ্ঞ। তিনি তার কপ্লিট তাজমহল বাইতে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন এবং মুঘল স্থাপত্যে গোল্ডেন রেশিও এর ব্যবহার ব্যাখ্যা করেছেন। সময়সীমা, জনবল এবং খরচ। তাজমহলের নির্মাণ কাজ 763 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। মূল সমাধিস্থলটি প্রায় 900 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল। এতে 10 থেকে 12 বছর লেগেছিল এবং পুরো কমপ্লেক্সটি 763 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল। কিছু পুরনো তত্ত্ব বলে এতে 21 থেকে 23 বছর লেগেছিল। ঐতিহাসিকদের মতে এই প্রকল্পের জন্য একটি বিশাল কর্মী বাহিনীকে একত্রিত করা হয়েছিল। ইয়ার মধ্যে তাজমহল তৈরির জন্য প্রায় 20,000 দক্ষ কারিগরকে জড়ো করা হয়েছিল। এর মধ্যে অটোমান সাম্রাজ্যের বিশেষ গম্বুজ নির্মাতারা, পার্স্ক থেকে ইনলে শিল্পী এবং বেলুচিস্তান থেকে পাথর কাটার কারিগররা অন্তর্ভুক্ত ছিলেন। এটি ছিল দক্ষ মধ্যযুগীয় জনবলের একটি জাতিসংঘ। সেই সময়ে আনুমানিক খরচ ছিল প্রায় 32 মিলিয়ন রুপি। এটিকে আধুনিক মুদ্রায় রূপান্তর করা অবিশ্বাস্য হবে কঠিন, কিন্তু আজ এর অনুমান 28 মিলিয়ন মার্কিন ডলার থেকে 1 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। তাজমহল আজ এক অসাধারণ স্বপ্নের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু এই শান্ত সুন্দরে একটি দুর্দান্ত ঠান্ডা। এটি এক অনায়াস সিদ্ধির মায়া, ইয়া কঠিন পরিশ্রম, ঝুঁকি এবং চতুর সমাধানের উপর ভিত্তি করে তৈরি। তাদের কাছে তৈরি এবং পুনরায় তৈরি করার জন্য কোনো কম্পিউটার মডেল ছিল না। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা অভিজ্ঞতাল বা ভোজ স্থানের উপর কাজ করেছেন এবং অটুট বিশ্বাস নিয়ে। তাজমহলের অনুপ্রেরণা তার নিখুঁত রূপ থেকে আসে না, বরং এটিকে অর্জন করতে ইয়ে বিশাল চ্যালেঞ্জগুলি অতিক্রম করা হয়েছিল সেই জ্ঞান থেকে আসে। আজ যখন আমরা তার হাসমান গম্বুজ এবং উজ্জ্বল প্রতিচ্ছবি দেখি, তখন আমাদের তার নিচের লুকানো জগতকে মনে রাখতে হবে। তাজমহল শুধু ভালোবাসার এক সম্মতি স্তম্ভ নয়, এটি মানব সাহসের এক সম্মতি স্তম্ভ। ইয়া অস্থির ভূমিতে নির্মিত, সাহসী সমাধান দিয়ে ডিজাইন করা হয়েছে এবং মায়ার মাধ্যমে নিখুঁত করা হয়েছে। যদি আপনার মনে হয় এটি সহজ ছিল, তাহলে আপনি এখনো এর রহস্য ভেদ করতে পারেননি। তাজমহলের আসল উত্তরাধিকার দ্বিগুণ। এটি বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধি এবং এক মহান বিস্ময়। তাজমহল শুধু একটি সুন্দর ইমারত নয়, এটি এমন একটি কাঠামো যা একটি জলাভূমির উপরে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে লড়াই করছে, যা দাঁড়িয়ে থাকার জন্য ডুবে থাকা কাঠের উপর নির্ভর করে, চোখের ঠান্ডা ব্যবহার করে, দৃষ্টিকে বিভ্রান্ত করে, শেখ এবং ভূমিকম্পের সময় কেন্দ্রকে রক্ষা করার জন্য তার বাইরের মিনারগুলিকে উইসর করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি প্রকৃতির উপর মুঘল প্রকৌশলের চূড়ান্ত বিজা। তাজমহল একটি শিল্পকর্ম যা চিরকালের জন্য কালসীন সুন্দর এবং ভয়াবহ ব্যর্থতার সূক্ষ্ম প্রান্তে ভারসাম্যপূর্ণ। দেখার জন্য ধন্যবাদ। যদি আপনার এর রহস্য জানতে ভালো লেগে থাকে, তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন টিপতে ভুলবেন না।
যাতে আপনি আমাদের পরবর্তী গভীর অনুসন্ধান মিস না করেন। এখন আমরা বিশ্বের পরবর্তী বিস্ময়কে উন্মোচন করব। দেখা হবে সেখানে।